এক ঘর ভরা আলোচনার মাঝখানে কেউ দাঁড়িয়ে বলে দিল, পিআর পদ্ধতিতে যদি উচ্চকক্ষ হয় তাহলে আমাদের দরকারই নেই উচ্চকক্ষ। কক্ষ জুড়ে তখন নীরবতা, কমিশনের কর্মকর্তারা চুপ, রাজনৈতিক দলের প্রতিনিধিরা একে অপরের মুখ চেয়ে থাকে। আর তখনই স্পষ্ট হয়ে যায় জাতীয় ঐক্যমত্য না, সেটা এখনও বহু আলোচনার দূরত্বে। কিন্তু কেন এত বিতর্ক? উচ্চকক্ষ মানে কি? আর বিএনপি কেন এতটা বিরোধিতা করছে? দর্শক, এই ভিডিওটা কেন দেখবেন? কারণ আপনি জানতে পারবেন উচ্চকক্ষ নিয়ে এত টানাপোড়েন কেন, কমিশনের বিকল্প প্রস্তাব আসলে কি, বিএনপি চাচ্ছে কি আর কি মানছে না। আর ভিডিওর একদম শেষে আছে একটি অঘোষিত বৈঠকের চমকপ্রদ তথ্য, যা বদলে দিতে পারে রাজনৈতিক ভারসাম্য। দর্শক, চলুন বিশ্লেষণ করি, আরও ঘটনার গভীরে যাই। জাতীয় ঐক্যমত্য কমিশন একটি উচ্চকক্ষ গঠনের লক্ষ্যে কাজ করছে। মূল প্রস্তাব ছিল নিম্নকক্ষে নির্বাচন হবে ফার্স্ট দ্য পোস্ট FPTP পদ্ধতিতে, আর উচ্চকক্ষে আসন বন্টন হবে ভোটের অনুপাতে অর্থাৎ পিআর পদ্ধতিতে। এই প্রস্তাবে 30টির মধ্যে 28টি রাজনৈতিক দল রাজি, এমনকি বিএনপির কিছু মিত্র দলও এতে সম্মত। কিন্তু শুধু বিএনপি নয়, জামায়াত, এনসিপি, ইসলামী আন্দোলন, তাদের প্রত্যেকের আলাদা দাবি, আলাদা যুক্তি। এখানে প্রশ্ন, দর্শক আপনি জানেন বিএনপি বলছে যে দল সংসদে যত আসন পাবে উচ্চকক্ষেও যেন ঠিক ততটুকুই প্রভাব থাকে। তারা চায় উচ্চকক্ষে আসন বন্টন হোক সংরক্ষিত নারী আসনের মতো, না যে পিআর পদ্ধতিতে যেখানে ভোটে 20% পেলে আসনও 20%। কারণ বিএনপির ভয় পিআর পদ্ধতিতে কোনো দলই এককভাবে 2/3 ভোট পাবে না, আর তখন সংবিধান সংশোধনের ক্ষমতা থাকবে না, কারণ সেটা করতে হলে দরকার 2 কক্ষেই 2/3। দর্শক, আপনি কি ভাবছেন, এটা কি সত্যিই গণতন্ত্র রক্ষার লড়াই, নাকি ক্ষমতার ভারসাম্যে ধরে রাখার হিসেব? তাহলে কমিশন কি করছে? কমিশন এখন বিকল্প প্রস্তাব দিচ্ছে। নতুন প্রস্তাব অনুযায়ী 66 জেলা ও 12 সিটি কর্পোরেশন থেকে নির্বাচিত হবেন 76 জন। তাদের দিয়েই গঠিত হবে উচ্চকক্ষ। জেলা বা সিটি থেকে একজন করে প্রার্থী, তিনি হতে পারেন দলীয় মনোনীত অথবা স্বতন্ত্র। তবে ভোট দেবেন কারা? সাধারণ ভোটাররা নাকি স্থানীয় জনপ্রতিনিধিরা? এই প্রশ্ন এখনও অনির্ধারিত। তবে এই প্রস্তাব অনেকেই বলছে এটা অযৌক্তিক, জামাত বলছে এটা তো পাগলামি, এনসিপি বলছে আমরা পিআর ছাড়া এক পাও লড়ব না। দর্শক, চলুন একটু পেছনে যাই। বিএনপি বহু আগে থেকেই উচ্চকক্ষ চাচ্ছিল বা চাচ্ছে। 2023 সালে তারা 31 দফা দাবি দেয়, মনে আছে আপনাদের, যেখানে উচ্চকক্ষ স্পষ্টভাবে উল্লেখ ছিল। কিন্তু এখন যখন বাস্তবে তার গঠন নিয়ে আলোচনা চলছে, তাদের অবস্থান পুরোপুরি বিপরীত। তারা বলছে সরকার যেন এককভাবে সংবিধান সংশোধন করতে পারে, এই ক্ষমতা তারা ফিরিয়ে দিতে চায়। কিন্তু অন্য দলগুলো বলছে অতীতে তো সরকার 40 থেকে 50% ভোট পেয়েও 40 থেকে 49% ভোট পেয়েও সংবিধানে যা খুশি তাই করেছে। 2007 সালের সংকট, 2011 সালের একক সংশোধন, তত্ত্বাবধায়ক সরকারের বিলুপ্তি, সবই হয়েছে এই একতরফা ক্ষমতার মাধ্যমে। দর্শক, ভিডিওর শুরুতে বলেছিলাম, ভিডিওর শেষে একটা চমক রেখেছি, চলুন সেটা ক্লিয়ার করি। আসল চমকটা শুনুন। গোপনে বসেছিল একটি বৈঠক, এক টেবিলে বসেছিলেন বিএনপি, জামায়াত, এনসিপি আর সরকারের একজন উপদেষ্টা। লক্ষ্য ছিল বিএনপিকে রাজি করানো, কিন্তু বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ এক কথায় জানিয়ে দেন প্রস্তাব মানা হবে না, দরকার হলে উচ্চকক্ষই না থাকুক। সরকার তখন চেষ্টা করেছিল বিএনপির শীর্ষ নেতৃত্বকে রাজি করাতে। তারা জবাব দেয় সালাউদ্দিনের কথাই আমাদের চূড়ান্ত অবস্থান। তাহলে প্রশ্ন জাগে, উচ্চকক্ষ কি আদৌ হবে, নাকি এটা হবে আরও একটি অধরা সমঝোতার গল্প? কমিশনের বিকল্প প্রস্তাব কি সমাধানে আনবে, না আরও জটিলতা বাড়াবে? দর্শক, এবার আপনার মত জানার পালা। দর্শক, আপনি কি মনে করেন উচ্চকক্ষে পিআর পদ্ধতি ন্যায্য হবে, নাকি সংসদীয় বাস্তবতা অনুযায়ী অন্য কিছু দরকার? কমেন্টে জানান আপনার মতামত। ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর এমন বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটি ফলো বা সাবস্ক্রাইব করুন। দেখুন দর্শক, গণতন্ত্র মানে কণ্ঠস্বরের বৈচিত্র্য, কিন্তু যখন ঐক্যমত্য খুঁজতে গিয়ে একটি পক্ষ বারবার ভেটো দেয়, তখন প্রশ্ন জাগে, এটা কি ঐক্যমত্যের চেষ্টা, নাকি আগাম কৌশলের খেলা? আসসালামু আলাইকুম দর্শক, আজ এটুকুই, দেখা হবে পরের গল্পে। ধন্যবাদ।